কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আরও একটি নতুন উপন্যাস। আমাদের এবারের নিবেদন একটি অনুবাদ উপন্যাস। উপন্যাসটির নাম হল মুন অফ ইসরায়েল। লিখেছেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ড। শুরুতেই লেখক পরিচিতি আপনাদের সাথে একটু শেয়ার করছি। বিখ্যাত ঔপন্যাসিক হেনরি রাইডার হ্যাগার্ডের জন্ম হয় 1856 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের অন্তপাতি নরফোকের ব্র্যান্ডেনহাম হলে। খুব বেশি উচ্চশিক্ষার সুযোগ ইনি পাননি। ইপসউইচের গ্রামার স্কুলেই এর পড়াশোনার আরম্ভ ও শেষ। সাহিত্যকর্মে কৃতিত্বের পরিচয় যে তথাকথিত উচ্চশিক্ষার উপর নির্ভরশীল নয়, অন্যান্য বহু সার্থক সাহিত্যিকের মতো হ্যাগার্ডও তা নিজের জীবনে প্রমাণ করে গিয়েছেন। 1875 খ্রিস্টাব্দে হ্যাগার্ডের কর্মজীবন শুরু হয় দক্ষিণ আফ্রিকার নাটালে স্যার হেনরি বুলোয়ারের সেক্রেটারি রূপে। পরের বছরই তাকে প্রেরণ করা হয় ট্রান্সভ্যালে স্যার থিওফিলাস শেপস্টোনের সহকারী পদে কাজ করবার জন্য। এইখানে হ্যাগার্ডের কেটে যায় দীর্ঘ 5 বছর, আর এই সময়টাতেই তিনি সংগ্রহ করেন তার ভবিষ্যৎ সাহিত্য সাধনার বহুবিধ মাল মশলা। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সুবিদিত বহুবিধ রোমাঞ্চকর কিংবদন্তি, কিং সোলোমনস মাইন্স, শি, আশা প্রভৃতি কালজয়ী উপন্যাসে এই সবেরই তিনি করেছেন দরাজ এবং নিপুণ ব্যবহার। 1881 খ্রিস্টাব্দে তিনি আফ্রিকা ত্যাগ করে স্বদেশে ফিরে যান এবং আত্মনিয়োগ করেন সাহিত্য সাধনায়। দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক পটভূমিতে লিখিত ক্যাটাওয়ে অ্যান্ড হিজ হোয়াইট নেইবার্স যা কিছু সমাধার লাভ করেছিল দক্ষিণ আফ্রিকাতেই। পরবর্তী বই ডন ও উইচেস হেডও ব্যর্থই হতো যদি না তাদের পিঠ প্রকাশিত কিং সোলোমনস মাইন্সের অপরিসীম জনপ্রিয়তার খানিকটা দুটি পিছন পানে ঠিকরে গিয়ে তাদেরও উদ্ভাসিত করে তুলত। তারপরে তার শি, অ্যালান কোয়াটারমেইন, আশা প্রভৃতি উপন্যাস ধাপে ধাপে হ্যাগার্ডের সাহিত্য প্রতিভার খ্যাতিকে একেবারে তুঙ্গে উন্নীত করে দিল অল্প সময়ের মধ্যেই। 1912 খ্রিস্টাব্দে তার প্রতিভা রাজকীয় স্বীকৃতিতে ধন্য হল। নাইট উপাধি লাভ করলেন তিনি। গ্রাম্য সামাজিক সমস্যা এবং কৃষি নির্ভর জনজীবনকে কেন্দ্র করেও কতগুলো উপন্যাসে তিনি লিখেছিলেন। আ ফার্মার্স ইয়ার, রুরাল ইংল্যান্ড, আ গার্ডেনার্স ইয়ার, দ্য ডেইজ অফ মাই লাইফ ইত্যাদি। গুণী এই ঔপন্যাসিক হ্যাগার্ডের মৃত্যু হয় 1925 খ্রিস্টাব্দে। তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের উপন্যাস মুন অফ ইসরায়েল। লিখেছেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ড। আজ পাঠ করছি প্রথম পর্ব। 1। অবশেষে পাম্বাসার দাড়ি টেনে ধরলাম আমি। এখন ভাবতেও অবাক লাগে এমন দুঃসাহসের কাজ কি করে করলাম আমি। যুবরাজ শেঠির প্রাসাদ না হয়ে অন্য যে কোনো জায়গা হলে এর জন্য গর্দান না যাক 10-20 ঘা বেত আমি অনায়াসে পেতে পারতাম। এ কথা অবশ্য খুবই ঠিক যে আমাকে মরিয়া করে তুলেছিল ওই বুড়ো শয়তানটার নিজেরই আচরণ। দেখা করিয়ে দেব দেখা করিয়ে বলে বলে দফায় দফায় ও কি কম ঘুষ নিয়েছে আমার কাছ থেকে। ওই ঘুষ দিয়েই তো ফতুর হয়ে গেলাম আমি। গরিব নকল নবিশ, কত আর এনেছিলাম ম্যামফিস থেকে আসবার সময়। হোটেল খরচা সামান্যই দিয়েছি তা থেকে, বাদবাকি সবই গিয়েছে ওই বদমাইশ বুড়োর জঠরে। আজ নয় কাল, কাল নয় পরশু করে করে আজ এমন অবস্থায় এনে দাঁড় করিয়েছে আমাকে যে আর একটা দিনও টেনিসে টিকে থাকবার মতো সম্বল আজ আর আমার নেই। অথচ ম্যামফিস থেকে টেনিসে এসেছি আমি খোদ যুবরাজেরই আমন্ত্রণে। পৈতৃক পেশা লিপিকর্ম, নকল নবিশি। আমিও তাই দিয়েই জীবনযাত্রা শুরু করেছিলাম। কিন্তু কি জানি কি খেয়ালে একদিন শুরু করলাম গল্প লিখতে। পরের লেখা নকল করাও ছাড়লাম না অবশ্য, কারণ রোজগার যা কিছু তা তো ওই থেকেই। কিন্তু ওর সঙ্গে সঙ্গে লিখতে থাকলাম নিজের মগজ থেকে বার করা নানান রকম কাহিনী, আর তারই এক একটা নকল পাঠাতে থাকলাম দেশের সব শহরের গ্রন্থাগারে। উদ্দেশ্য বিদ্বজ্জনেরা পড়ুন সেসব। তাদের কারো যদি ভালো লেগে যায় দৈবাত, একটা স্বীকৃতি যদি পাই কারো কাছ থেকে, আখেরে তা কাজ দিতে পারে আমার। পাঠিয়েছিলাম ওই রকম একটা ভাষা উদ্দেশ্য নিয়ে। তখন কি জানি যে আশাতীত সুফল ফলবে তাতে?
হঠাৎ একদিন ম্যামফিসের প্রদেশপাল আমায় পাঠিয়ে দিলেন একখানা চিঠি। চিঠি লিখলেন স্বয়ং যুবরাজ শেঠি ম্যানাপটা। তিনি পড়েছেন আমার গল্প, আমায় ডেকে পাঠিয়েছেন ট্যানিসে। আমি তক্ষুনি সে চিঠির একটা জবাব দিয়ে দিলাম। লিখলাম, আমি সম্মানিত পুলকিত মিশর যুবরাজের অনুগ্রহ লিপি লাভ করে যত শীঘ্র সম্ভব আমি টেনিস আসছি, তবে অনিবার্যভাবেই তাতে কিছু বিলম্ব ঘটতে পারে, কারণ এখানকার কাজকর্ম শেষ না করে তো আমি পারি না যেতে। অনেকের অনেক জরুরি নকলের কাজও তো রয়েছে আমার হাতে। বস্তুত ম্যামফিসের কাজকর্ম শেষ করে ট্যানিসে পৌঁছতে আমার প্রায় মাস 3 দেরি হয়ে গেল। পৌঁছলাম যখন, তখনই কি তড়িঘড়ি সাক্ষাৎ করতে পারলাম যুবরাজের সঙ্গে। যুবরাজ থাকেন সুরক্ষিত প্রাসাদের অভ্যন্তরে। বাইরে গিজগিজ করছে রক্ষী ও ভৃত্যের দল। সেই রক্ষী আর ভৃত্যেরা সঙ্গে করে ভিতরে না গিয়ে গেলে সাধারণ নাগরিকের সাধ্য কি যে যুবরাজের কাছে পৌঁছবে? আমায় কাজে কাজেই রোজই এসে ধর্ণা দিতে হচ্ছে যুবরাজ প্রাসাদে, খোসামত করতে হচ্ছে এর ওর তার। কি করে দেখা হতে পারে বলে দাও ভাই? দেখা? তারা অনেকে কথাই কইছে না, কারণ তারা জানে যে দেখা করিয়ে দেওয়ার ক্ষমতা তাদের নেই। আবার দু একজন কইছেও কথা। তাদের সকলেরই বক্তব্য একই, তা হলো এই যে পাম্পাসা ছাড়া অন্য কারো অধিকারী নেই বাইরের দর্শনার্থীকে যুবরাজের কাছে নিয়ে যাওয়ার। কে পাম্পাসা? এক বুড়ো, আন্দাজ 60 হবে তার বয়স। এই বয়সেও বেশ শক্ত সামর্থ্য, মুখে লম্বা দাড়ি, দুধের মতো সাদা, হাতে একখানা সোনা বাঁধানো খাটো লাঠি। তার কাছে আমার প্রার্থনা জানাতেই সে মৃদু হেসে বলল, যুবরাজ, তার সঙ্গে দেখা করতে হলে পায়ে পায়ে মোহর ছড়াতে হবে বাপধন, পারবে? না পেরে উপায় কি? সেই থেকে শুরু হলো মোহর ছড়ানো। দৈনিক একটা দেখা হলেই পাম্পাসা হাত বাড়িয়ে দেয়, আমি একটা মোহর তুলে দিই সেই হাতে। দাঁড়াও বলে সে চলে যায় ভিতর পানে। এক চক্কর ঘুরে এসে বলে, আজ উনি বড় ব্যস্ত, কাল হবে। এইভাবে কতকাল যে মহাকাশে বিলীন হলো তার হিসাব দিলে কেউ বিশ্বাস করবে না। অবশেষে পকেটে আর মোহর নেই দেখে একদিন মরিয়া হয়ে পাম্পাসার সেই সুদীর্ঘ সাদা দাড়ি আমি টেনে ধরলাম। আজ দেখা করবই আমি, যদি না পাই দেখা, চেঁচিয়ে বলবো সবাইকে কত মোহর তুমি আমার কাছে ঘুষ নিয়েছ মিথ্যে আশা দিয়ে। প্রাসাদ চত্বরে লোকারণ্য, যেমন প্রতিদিনই থাকে। রক্ষীরা আমাকে তেড়ে এলো ঠিকই, কিন্তু বাইরের লোক যারা উপস্থিত ছিল তারা এগিয়ে এলো হৈ হৈ করে। কি হয়েছে, হয়েছে কি? আমি পাম্পাসার ঘুষ নেওয়ার ইতিহাস তাদের কাছে খুলেই বলতে যাচ্ছি দেখে দমে গেল বদমাইশটা। কানে কানে আমায় বলল, থাক থাক, আর নালিশ ফরিয়াদের দরকার নেই, চলো দেখা করিয়ে দিচ্ছি তোমায়। এই বলে সে ভিতরে ঢুকলো চওড়া সিঁড়ি বেয়ে। আমি তার পিছু নিলাম। কত মহল, কত কক্ষ, কত অঙ্গন যে পেরুতে হলো তার লেখা ঝোঁকা নেই। অবশেষে একখানা ঘরের দোরগোড়ায় আমায় দাঁড় করিয়ে রেখে পাম্পাসা ঢুকলো ঘরের ভিতরে। দরজার পর্দা ঝুলছে, তার পাশেই ফাঁকও রয়েছে একটু। আমি ভেতরটা দেখতে পাচ্ছি সেই ফাঁক দিয়ে। ঘরখানা ছোট্ট, বলতে গেলে আমি যে দিনহীন নকলনবিশ মানুষ, আমার লেখার ঘরখানাও এর চাইতে ছোট নয়। টেবিলে খাগড়ার কলম, স্ফটিকের দোয়াত, রংদানি থরে থরে সাজানো, কাঠের ফ্রেমে পিন দিয়ে সাঁটা প্যাপিরাসের কাগজ, আর দেয়ালের গায়ে গায়ে কাঠের তাক, তাদের সুশৃঙ্খলভাবে সাজানো প্যাপিরাসে লেখা তাড়া তাড়া পাণ্ডুলিপি। ঘরে আগুন জ্বলছে সুগন্ধি সিরার কাঠের, আর সেই আগুনের ধারে দাঁড়িয়ে আছেন স্বয়ং যুবরাজ। আমি অবশ্য আগে কখনো দেখিনি তাকে, কিন্তু তা বলে চিনতে কেন অসুবিধা হবে? ম্যামফিসের উদ্যানে তার মূর্তি দেখেছি না। যুবরাজের হাতে একখানা প্যাপিরাসের পাণ্ডুলিপি, তিনি সেটা মেলে ধরে আছেন চোখের সামনে, আর সেই সুযোগে আমি লক্ষ্য করছি তাকে। দেখতে তাকে আমার চেয়ে অন্তত 3-4 বছরের ছোট দেখায়, যদিও তার আর আমার জন্ম হয়েছিল একই দিনে। হ্যাঁ, এই কথাটা আগেই বলে নেওয়া উচিত ছিল বোধহয়। একই দিনের জাতক যুবরাজ ও আমি, আরও হয়তো কয়েক হাজার শিশু এদেশের। সেই জন্মসূত্রে আমরা সবাই এক ধরনের ভাই।
মিশরীয় জবানে বলে আমন ক্ষেত্রজ যমজ ভাই। যুবরাজকে দেবাদিদেব আমনরার অবতার বলেই গণ্য করা হয় এবং নরদেহে যতদিন তিনি বিদ্যমান থাকবেন তিনিই থাকবেন আমনের সেবাইত ও প্রতিনিধি। কিন্তু সে কথা থাকুক, বয়স আমাদের একই, তবু যুবরাজকে অনেক তরুণ মনে হয় আমার চেয়ে। তার দেহের লালিত্য স্বভাবতই আমার চেয়ে বেশি। তাছাড়া তিনি হলেন সুখৈশ্বর্যে লালিত রাজার দুলাল, আমি হলাম খেটে খাওয়া নকল নবিশ মাত্র। বেশ দীর্ঘকায় পুরুষ যুবরাজ, একহারা, ফর্সা। মিশরীদের মধ্যে অত ফর্সা রং খুব কম লোকেরই আছে। এর কারণ আর কিছু নয়, তার দেহে আছে সিরীয় রক্ত, মাতৃকুল থেকে। চোখ তার ধূসর, ভ্রু খুব চমকালো। তার পিতা ম্যানাপ্টার মতো। চোখের কোণে কপালে কতগুলি বলিরেখা না থাকত যদি, তার মুখখানিকে বলা যেত নারী সুলভ লালিত্যমণ্ডিত। বেশ কিছুক্ষণ পাম্পাসা দাঁড়িয়ে আছে প্রভুর সম্মুখে। তিনি পাণ্ডুলিপিতেই তন্ময়। অবশেষে হঠাৎ একসময় তিনি চোখ তুলে চাইলেন তার পানে। ঠিক সময়ে এসে পড়েছ দেখছি। কি কোমল মধুর স্বর যুবরাজের, অথচ কি পুরুষালী ব্যঞ্জক দৃঢ়তায় পূর্ণ। তোমার তো বয়স হয়েছে, আর বয়স হলেই মানুষের জ্ঞান বুদ্ধি বেড়ে যায়, তাও তো জানে সবাই। তাহলে পাম্পাসা, তুমিও অবশ্যই জ্ঞানী লোক। নিশ্চয়ই যুবরাজ, আপনার স্বর্গীয় জ্যাঠা খেমুয়া ছিলেন মস্ত বড় জাদুকর। ছেলেবেলায় তার জুতো পরিষ্কার করতাম আমি। তাহলে জ্ঞানী না হয়ে উপায় কি আছে আমার? তাহলে তুমি জ্ঞানী লোক? হ্যাঁ, সে জ্ঞান তাহলে তুমি এত যত্নে লুকিয়ে রেখেছ কেন বিজ্ঞপর? বিকশিত পদ্মের মতো ঢেলে দাও তোমার সে জ্ঞানের ভাণ্ডার। আমাদের মতো দিনহীন মধুপেরা জ্ঞান মধু আহরণ করুক তা থেকে। যাক, এতদিন পরে এই সুখবরটা পেয়ে আমি খুশি। খুশি হওয়ার কারণ কি জানো? এই যে বইখানা আমি পড়ছি, এটা জাদুবিদ্যার বই। এত জটিল দুর্বোধ্য এর বিষয়বস্তু যে আমার ওই স্বর্গীয় জ্যেষ্ঠ তাঁত স্বর্গস্থ হওয়ার পরে ইদানিং আর বোধ হয় ধরাধামে এমন কেউ নেই যে তার বিন্দু বিসর্গ বুঝতে পারে। অবশ্য জ্যাঠার সম্পর্কে আমার মনে আছে শুধু এটুকুই যে অতি হাস্যলেশহীন দুশ্মন চেহারার লোক ছিলেন তিনি, ঠিক যেমনটি আজকাল হয়ে দাঁড়িয়েছে তার ছেলে, আমার জ্যাঠতুতো ভাই আমেনমেসিস। তফাৎ শুধু এই যে তিনি ছিলেন জ্ঞানী, এদিকে আমেনমেসিসকে জ্ঞানী বলা সে তার পরম শত্রুতেই বলতে পারবে না। কিন্তু যুবরাজ যে খুশি হয়েছেন বললেন, খুশি হওয়ার কারণটা কি? পাম্পাসা জিজ্ঞাসা করল সেরকম আদুরে সুরে, যে সুর অনেক প্রশ্রয় পাওয়া পুরাতন ভৃত্যের কথার মধ্যেই শুনতে পাওয়া যায়। আহা, কারণ তো স্পষ্ট, বললেন যুবরাজ। তুমি যখন পিতৃব্য খেমোয়াজের মতোই বিজ্ঞ, তখন এই দুর্বোধ্য বইটা তুমি আমায় অবশ্যই বুঝিয়ে দিতে পারবে। তুমি তো জানোই পাম্পাসা, অকালে মরে না গেলে আমার বাবার বদলে ওই জ্যাঠা খেমোয়াজি হতেন মিশরের ফারাও। তিনি যদি ফারাও হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই আগে ভাগে সরে পড়ে থাকেন পৃথিবী থেকে, তাহলে বাবা পাম্বাসা তার বিজ্ঞতা সম্পর্কে কোনো সন্দেহই আর পোষণ করা যায় না। বোঝই তো, কোনো সত্যকার বুদ্ধিমান লোক নিতান্ত নিরুপায় না হলে কোনো দিনই মিশরের ফারাও হতে রাজি হতে পারে না। পাম্পাসা বিষয়ে হাঁ করে ফেলেছে একেবারে। ফারাও হতে রাজি হতে পারে না, এই পর্যন্তই সে বলেছে কেবল। যুবরাজ বাধা দিলেন তাকে। শোনো হে জ্ঞানবৃদ্ধ পাম্পাসা, যা বলি তা শোনো আগে। এই বইখানিতে দেওয়া আছে কিছু তুকতাকের বিবরণ, যাতে হৃদয়টা থেকে সব অবসাদ নিঃশেষ হয়ে ধুয়ে মুছে বেরিয়ে যাবে। অবসাদ, বুঝেছ হে জ্ঞানবৃদ্ধ? অবসাদ। এ বইয়ের মতে দুনিয়ার সব কিছু আদি ব্যাধির মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে সর্বজনীন ব্যাধি হলো ওইটি, আর ও থেকে রেহাই পায় শুধু বেড়াল বাচ্চারা, কিছু কিছু শিশুরা এবং পাগলেরা। এ বইয়ের মতে ও ব্যাধি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে রাত দুপুরে খুফুর পিরামিডের চূড়ায় উঠে পড়া। বছরের যে কোনো সময়ে উঠলে হবে না, উঠতে হবে সেই সময়টাতে যখন পূর্ণ চন্দ্রকে দেখায় অন্য সময়ের চাইতে অনেক বড়। আর উঠবার পরে দাঁড়িয়ে থাকলেও চলবে না, স্বপ্ন ভৃঙ্গার থেকে কয়েক চুমুক স্বপ্নরস পান করে এই মন্ত্রটা পড়ে যেতে হবে গড়গড় করে। মন্ত্রটা বেশ বড় সড়ো, কিন্তু এমন এক ভাষায় লেখা যা পড়বার মতো বিদ্যে আমার নেই।
যুবরাজ, মন্ত্র যদি সবাই পড়তে পারত তাহলে তার আর কোনো দাম থাকতো না। সত্যকার বিজ্ঞজ্ঞানের মতোই সাড়ম্বরে মন্তব্য করল পাম্পাসা। আর কেউই যদি তা পড়তে না পারে তাহলে তো তা কারো কোনো কাজেই আসে না, জবাব দিলেন যুবরাজ। পাম্পাসা একে একে অনেক জ্ঞানগর্ভ আপত্তি উত্থাপন করতে লাগল। পড়তে পারা না পারার কথা তো পরের কথা, আগে বিবেচনা করুন যুবরাজ, খফুর পিরামিডের চূড়ায় মানুষ উঠবে কেমন করে? মসৃণ মর্মরে তৈরি গোটা পিরামিডটাই। দিন দুপুরেই তাতে এক পা উঠতে গেলে পা পিছলে যায়, রাত দুপুরের কথা তো ছেড়েই দিন। আর উঠতেই যদি না পারা গেল, তাহলে স্বপ্ন ভৃঙ্গারের রসপান করা বা মন্ত্র আওড়ানো এসব কাজই বা করা যেতে পারে কেমন করে? কেমন করে আমি তো তা জানি না, জানতে পারলে বেঁচে যেতাম হে জ্ঞানবৃদ্ধ। কারণ অবসাদ থেকে মুক্তিলাভের জন্য আমার মতো এতখানি উতলা আর কেউ কোনোদিন হয়েছে বলে আমি তো মনে করি না। তুকতাকের কথা বাদ দাও এখনকার মতো, মনটা কিসে একটু হালকা হয় বাতলাতে পারো? বাইরে কতগুলি বাজিকর এসেছে যুবরাজ, তাদেরই একজন বলে সে আকাশের পানে একটা দড়ি ছুঁড়ে দেবে, আর সেই দড়ি বেয়ে উঠতে উঠতে শেষ পর্যন্ত স্বর্গে বিলীন হয়ে যাবে। এটা যখন তাকে করতে দেখবে নিজের চোখে, তখন তাকে নিয়ে এসো আমার কাছে, তার আগে নয়। আমি যতদূর জানি মৃত্যুই হচ্ছে একমাত্র দড়ি যা বেয়ে আমরা স্বর্গে উঠতে পারি অথবা নামতে পারি নরকে। ওটা যদি অপছন্দ হয় যুবরাজ, তাহলে একদল নর্তকী এসেছে। এমন সব নর্তকী আপনার পিতামহ মহান রামেসিসের আমলে এলে যারা দুর্দান্ত খাতির পেত এ দেশে। পিতামহের আমল আর নেই হে জ্ঞানবৃদ্ধ, অন্য কিছু বাতলাও যদি পারো। আর তো কিছু মাথায় আসে না যুবরাজ, তবে হ্যাঁ, বাইরে একটা লেখক দাঁড়িয়ে আছে, নামটা তার অ্যানা, রোগা পানা, চোখ নাকওয়ালা একটা লোক, স্পর্ধা কম নয় তার। বলে কিনা সে নাকি যুবরাজদের আমন ক্ষেত্রজ যমজ ভাই। অ্যানা? যুবরাজ কান খাড়া করলেন হঠাৎ। ম্যামফিসের অ্যানা? গল্প লেখক অ্যানা? হারে বোকা বুড়ো, আগে একথা বলতে কি হয়েছিল তোমার? এক্ষুনি নিয়ে এসো। দোর গোড়ায় পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি অ্যানা এসবই শুনছি এতক্ষণ, পর্দার ফাঁক দিয়ে দেখছিও সব। এক্ষুনি নিয়ে এসো। যুবরাজের মুখ থেকে আদেশ বেরোনো মাত্র আমি পর্দা ঠেলে ঢুকে পড়লাম কক্ষে, পাম্পাসার অপেক্ষা না রেখে। যুবরাজের সম্মুখে সাষ্টাঙ্গে প্রণিপাত করে বলে উঠলাম, অবধান করুন মহিমান্বিত সূর্যপুত্র, আমি সেই দিন লেখক। পাম্বাসা ফোঁস করে উঠেছে ওদিকে। নিয়ম হলো আমি গিয়ে নিয়ে আসবো তোমায় যুবরাজের দরবারে, তার জন্য অপেক্ষা না করে নিজের খুশিতে তুমি চলে আসো কি হিসাবে? আর তুমি পাম্বাসা, তুমি বা এই বরেণ্য লেখককে কুকুরের মতো দরজার বাইরে ঠেলে রেখেছ কোন হিসেবে? তর্জন করে উঠলেন যুবরাজ। ওঠো না, মেঝে থেকে ওঠো। সূর্য পুত্রটুত্র উপাধি বাদ দাও এখনকার মতো, এটা তো দরবার নয়। কতদিন হলো এসেছো ট্যানিসে? অনেক দিন যুবরাজ, রোজ চেষ্টা করেছি আপনার সম্মুখে পৌঁছবার, কিছুতেই পারিনি। শেষ পর্যন্ত পারলে কি করে? সরলভাবে স্বীকার করলাম, ঘুষ দিয়ে যুবরাজ। ওটাই রীতি মনে হলো, দরজায় যারা আছে। যুবরাজ সেটি বললেন, বুঝেছি, ওই দরজার মালিকেরা পাম্বাসা। একটা হিসাব দাও তো, দরজার মালিকদের কত সেলামি দিতে হয়েছে এই লেখক মহাশয়কে। হিসাব করো, আর তার দ্বিগুণ ওকে এনে দাও আমার তহবিল থেকে। এখন তুমি যেতে পারো, গিয়ে এই ব্যাপারটার সুব্যবস্থা করো আগে। পাম্বাসার অবস্থা কি করুন, চোখের কোণ থেকে একটা অনুনয়ের দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করে সে বেরিয়ে গেল। সেটি বললেন, এইবার তুমি বলো তো অ্যানা, একদিক দিয়ে কিছু জ্ঞান তো তোমারও অবশ্যই আছে, বলো তো রাজদরবারে চোর থাকা অনিবার্য কেন? ঠিক সেই কারণেই অনিবার্য যুবরাজ, যে কারণে কুকুরের পিঠে মাছি থাকা অনিবার্য। মাছিকে খেতে হবে তো, ঘেউ কুকুরের পিঠে খাদ্য পায় সে। ঠিক বলেছ তুমি, বললেন যুবরাজ। প্রাসাদের এই মাছিগুলি বেতন পায় কম। আমার হাতে যদি ক্ষমতা আসে কোনো দিন, আমি আর প্রতিকার করব। লোক থাকবে কম, মাইনে পাবে বেশি। যাক সে কথা। অ্যানা, তুমি বসো। তুমি আমায় জানো না, কিন্তু আমি তোমায় জানি, জানি তোমার লেখার ভেতর দিয়ে।
জানি তোমায় ভালোবাসি, ওই লেখার জন্যই। তোমার কথা সব বলো আমায়। কী বা কথা আমার? 2-4 কথাতেই সব বলা হয়ে গেল। তিনি শুনে গেলেন, একটিও কথা না বলে। তারপর বললেন, আমি তোমায় ডেকেছিলাম অনেক দিন আগে, তারপর রাজা রাজরাদের যেমন হয় ভুলেও গিয়েছিলাম সে কথা। এত দেরি করলে কেন? অধিকার কাজকর্মের বিলি ব্যবস্থার জন্য। তারপর একটা সংকল্পও ছিল, শুধু হাতে যুবরাজের দর্শনে যাব না। একটা নতুন গল্প লিখেছি এর মধ্যে, আর সেটা উৎসর্গও করেছি যুবরাজকে। আশা আছে সে ধৃষ্টতা ক্ষমা করবেন যুবরাজ। এই বলে জামার ভেতর থেকে প্যাপিরাসের তাড়াটা বার করে টেবিলে রাখলাম। যুবরাজের সুন্দর মুখখানি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বলো কি, কে যে আমার মহৎ সম্মান! আমি পড়ব, তারপরে নির্দেশ দিয়ে রাখব যে মৃত্যুর পরে আমার সমাধিতে রক্ষিত হবে ওই কাহিনী। সেখানে আমার আত্মাপুরুষ বসে বসে পড়বে তা। অবশ্য তারপর হেসে বললেন, আত্মাপুরুষের আগে দেহধারী শেঠই অবশ্য তা পড়ে নেবে বারবার। আচ্ছা, ও কথা থাকুক। টেনিস দেখলে? কি করে দেখব যুবরাজ? এসে অবধি তো এই প্রাসাদ চত্বরেই ঘুরঘুর করছে এর ওর তার খোসামত করে করে। তাহলে চলো, আমি তোমায় রাজধানী শহর দেখিয়ে আনি এই রাত্রেই। তারপর ফিরে এসে দুজনে মিলে খাবোক্ষণ, কথা কইতে কইতে। আমি শির নত করে সম্মতি জ্ঞাপন করতেই যুবরাজ জোরে জোরে হাততালি দিলেন একবার। আর তাই শুনে একজন ভৃত্য এসে ঘরে ঢুকল। তাকিয়ে দেখলাম এ সেই পাম্বাসা নয়, অন্য লোক। 2টো আংরাখা নিয়ে এসো, তাকে হুকুম করলে যুবরাজ। আমি এই লেখক মহাশয়ের সঙ্গে শহর দেখতে বেরোব। 4 জন নিউবিয়ান দেহরক্ষী থাকবে আমার সঙ্গে, বেশি নয়। তারা থাকবে বেশ একটু পিছনে, আর পরনে থাকবে তার ছদ্মবেশ। তাদের বলো পিছনের গুপ্তধারে তৈরি থাকতে। ভৃত্য অভিবাদন করে প্রস্থান করল। আর প্রায় তখনই সেই কক্ষে এসে প্রবেশ করল এক কাফ্রি কৃতদাস। তার হাতে 2টো মুখোশওয়ালা আংরাখা, অনেকটা মরুভূমির উষ্ট্র চালকদের পরিচ্ছদের মতো। আমরা দুজনে পরে ফেললাম সেই পোশাক। তারপর কৃতদাসটি আলো ধরে আমাদের বাইরে নিয়ে গেল, উল্টো দিকের দরজা দিয়ে। কত কত ঢাকা বারান্দা পেরিয়ে একটা সরু সিঁড়ি বেয়ে নিচে নামলাম আমরা অবশেষে। এবার একটা চত্বর, সেটা পেরুতেই পাওয়া গেল পাঁচিল একটা, যেমন উঁচু তেমনি পুরু। সে পাঁচিলে 2 কবাটের দরজা একটা, কবাটে আবার তামার পাত বসানো। আমরা কাছে আসতেই দরজাটা খুলে গেল নিঃশব্দে। কে যে খুলে দিল তা ঠাহর পেলাম না, কিন্তু বাইরে যেতেই একটা জিনিস সঙ্গে সঙ্গেই নজরে এলো। আংরাখা পরা 4 জন লোক অন্ধকারে মিশে দাঁড়িয়ে আছে একটু তফাতে। আমাদের দিকে তারা যেন তাকিয়েও দেখল না, কিন্তু খানিকটা পথ চলবার পরই পিছন পানে তাকিয়ে দেখি তারা ঠিক অনুসরণ করছে আমাদের। অথচ ভাবটা তারা এমনই দেখাচ্ছে যেন আমাদের সঙ্গে কোনো সম্পর্ক তাদের নেই। আমি মনে মনে ভাবছি, সার্থক জন্ম এই রাজা আর রাজপুত্রদের। একটিমাত্র অঙ্গুলি সংকেতেই তারা যাকে ইচ্ছা তাকে নিজেদের সেবায় নিয়োজিত করতে পারেন। আর ঠিক সেই সময়েই যুবরাজ আমায় বলছেন, দেখো অ্যানা, রাজা বা রাজপুত্র হওয়ার মুশকিল কত। প্রহরী না নিয়ে 1 পা একা চলবার উপায় নেই। আর প্রহরীর সঙ্গে থাকার মানে কি জানো তো? মানে হলো এই যে তুমি কোথায় যাচ্ছ, কি করছো, তার পরিপূর্ণ বিবরণ অবিলম্বে গিয়ে হাজির হবে পুলিশের কাছে। আর সে পুলিশ তো ফারাও ছাড়া অন্য কারও আজ্ঞাবহ নয়। প্রত্যেকটা জিনিসেরই সাদা কালো 2টো দিক আছে, ভাবলাম আমি। 2 বেশ প্রশস্ত একটা রাজপথ ধরে আমরা চলেছি। পথের 2 ধারে তরুশ্রেণী, তার পিছনে চুনকাম করা সব বাড়ি। রোদ্দুরে শুকনো ইটের গাঁথুনি সেসব বাড়িতে, ছাদ তাদের সমতল। প্রত্যেকটা বাড়ি চারদিকে বাগান দিয়ে ঘেরা। এইসব দেখতে দেখতে আমরা এসে পড়লাম যে জায়গায়, সেটাকে বাজার বলেই মনে হলো। আর সেই সময়ে পামবিথির মাথার উপরে হলো পূর্ণচন্দ্রের উদয়। আকাশ পৃথিবী উঠল ঝলমলিয়ে, উজ্জ্বল দিবালোকে ওঠে যেমন। শহরের নাম ট্যানিস বটে, কিন্তু মহান র্যামেসিসের প্রতিষ্ঠা করেছিলেন বলে র্যামেসিস নামেও অনেকে একে অভিহিত করে। সুন্দর শহর, কিন্তু আয়তনে ম্যামফিসের অর্ধেকও নয়। যদিও ম্যামফিসের আর আগের গৌরবের দিন নেই, রাজধানী উঠে গিয়েছে ওখান থেকে। কাছে কাছেই লোকও অনেক উঠে এসেছে এই ট্যানিসে।
এই বাজারটাই সবচেয়ে নাকি জমকালো বাজার শহরে। এর চারদিকে নানা দেবদেবীর বড় বড় মন্দির, প্রতি মন্দিরের সম্মুখে স্ফিংক্স পিথি, মুখ রমণীর মতো, দেহ সিংহিনীর মতো। এরকম সব অতিকায় প্রস্তর মূর্তি ছিল প্রাচীন মিশরের বৈশিষ্ট্য। এদেরই নাম স্ফিংক্স। একদিকে দ্বিতীয় রামেসিসের বিরাট মূর্তি, অন্যদিকে একটা টিলার মাথায় ফারাওয়ের প্রাসাদ। শহরে প্রাসাদ আরও অনেক আছে, দরবারের বড় বড় লোক, মন্ত্রী, সেনাপতিরা আর অভিজাত শ্রেণীর ধনীরা বাস করেন তাতে। সাধারণ নাগরিকেরা থাকে ওইসব ছোট বাগান ঘেরা বাড়িতে, যা আমরা রাস্তার দুই ধারে দেখতে দেখতে এসেছি। নীল নদের একটি শাখা শহরের পাশ দিয়ে প্রবাহিত। অনেক রাজপথই শেষ হয়েছে সেই শাখা নদীর কূলে গিয়ে। সেটি দাঁড়িয়ে পড়েছেন বাজারের মাঝখানে, নীরবে নিরীক্ষণ করেছেন জ্যোৎস্না ধৌত প্রাসাদগুলির সৌন্দর্য। কিছুক্ষণ পরে আমার দিকে ফিরে বললেন, অনেক পুরনো এসব বাড়ি, তবে ওই যে আমনের মন্দির, আটটায়ের মন্দির, এ দুটি আমার ঠাকুরদার আমলে আমল মেরামত করা হয়েছিল। ওই যে গোশেন প্রসিদ্ধে ইসরায়েলি দাসেরা থাকে, করানো হয়েছিল ওদের দিয়েই। বহু অর্থ ব্যয় হয়েছিল নিশ্চয়ই, মন্তব্য করলাম আমি। অর্থ? মিশরের রাজা কি দাসদের পয়সা দেন নাকি? শুকনো জবাব পেলাম যুবরাজের কাছ থেকে। রাত বেশি তো হয়নি, হাজার লোক বাজার চত্বরে হাওয়া খেয়ে বেড়াচ্ছে। দিনের মেহনত সাঙ্গ করে এসে আমরাও মিশে গেলাম সেই ভিড়ে। ট্যানিস বলতে গেলে মিশরের সীমান্তেই অবস্থিত। নানা দেশের লোক একত্রে মিলেছে এখানে। মরুভূমি থেকে এসেছে বেদুইন, লোহিত সমুদ্র তীর থেকে এসেছে সিরিয়। চিট্টিম দ্বীপের বণিক যেমন এসেছে, তেমনি এসেছে ভূমধ্য সাগরের উত্তরবর্তী দেশ থেকে নানা ধরনের ভাগ্যান্বেষী নানান রকম ফন্দি ফিকির মাথায় নিয়ে। দল বেঁধে বেঁধে জটলা পাকাচ্ছে তারা, গল্প করছে, হাসাহাসি করছে, আর না হয়তো কোনো কথকের কাহিনী বা গায়কের গান শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এক এক জায়গায় নাচও হচ্ছে বিদেশিনী নর্তকীদের। ভিড় সেখানেই সবচেয়ে বেশি। থেকে থেকে ভিড়টা দুই দিকে সরে যাচ্ছে দুই ভাগ হয়ে। খামোখা নয়, ধাবমান পাইকেরা হুড়মুড় করে ঢুকে পড়ছে জনারণ্যের ভিতর। দুই হাতে ঠেলে ঠেলে দিচ্ছে মানুষগুলোকে, আর ক্রমাগত চিল্লাচ্ছে, পথ ছাড়ো, পথ ছাড়ো, রথ আসছে অমুক লর্ডের বা অমুক লেডির, পথ ছাড়ো সবাই। হাতের ঠেলায় কাজ হচ্ছে না দেখলে লম্বা লাঠি দিয়ে বেধড়ক পিটোচ্ছেও মানুষগুলিকে। হঠাৎ আবির্ভাব হলো এক ধর্মীয় মিছিলের। দেবী আইসিসের একদল পুরোহিত ঢোলা সাদা পোশাক পরে নগর পরিক্রমায় বেরিয়েছেন। আইসিস তো চন্দ্রেরই দেবী, তার বিগ্রহ মাথায় নিয়ে চন্দ্রলোকে পথে পথে বিচরণ তো পূজা পদ্ধতিরই অংশবিশেষ। জনতা সে বিগ্রহ দেখে ধুলায় লুটিয়ে পড়েছে ভক্তির আতিশয্যে। এর পরে এলো এক শব যাত্রা। বড়লোক মারা গিয়েছেন কেউ একজন, শোক করবার জন্য ভাড়া করে আনা হয়েছে যেসব লোক, গুনতিতে তারা এক পল্টন বিশেষ। মৃতের বিবিধ গুণ তার স্বরে কীর্তন করে করে তারা কানে তালা ধরিয়ে দিচ্ছে জনতার। সব শেষে এলো অন্য ধরনের আরেক মিছিল। একপাশের একটা অন্তরালবর্তী পথ থেকে বাজার চত্বরে এসে উঠল কয়েকশো লোক। বর্ষির মতো বাঁকা নাক তাদের, দাড়িওয়ালা পুরুষ সব। অল্প কয়েকটি স্ত্রীলোকও দেখতে পাচ্ছি সে দলে। সবাই একসাথে দড়ি দিয়ে বাঁধা, সশস্ত্র প্রহরী রয়েছে তাদের আগে পিছে। এ ধরনের লোক আমি আগে কখনো দেখিনি। যুবরাজকে জিজ্ঞাসা করলাম, এরা কি আবার? দাস, বললেন যুবরাজ বিরস কণ্ঠে। ইসরায়েলি, গোশেনের লোক, গিয়েছিল নতুন খালের মাটি কাটতে। ওই যে নতুন একটা খাল হচ্ছে না শহর থেকে লোহিত সাগর পর্যন্ত। নীরবে দাঁড়িয়ে দেখছি, চলে যাচ্ছে ওরা সারি বেঁধে। একটা জিনিস লক্ষ্য করে অবাক হয়ে যাচ্ছি, দড়ি দিয়ে বাঁধা রয়েছে তারা সবাই, তবু চোখে তাদের কি উদ্যত দৃষ্টি, আর ভঙ্গি তাদের কি হিংস্র। কাদায় জলে পরিচ্ছদ নোংরা, ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে দেহ, তবু তেজ ওদের একটুও কমেনি যেন। বেশ চলে যাচ্ছে ইসরায়েলি দাসেরা। হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। সাদা দাড়িওয়ালা এক বুড়ো ওই দলের, সে ঠিক সমান তালে হাঁটতে পারছিল না অন্যদের সঙ্গে। তার ফলে গোটা দলটারই গতি স্লথ হয়ে যাচ্ছিল মাঝে মাঝে। একবার একেবারে থেমেই পড়ল তারা। পাহারাওয়ালাদের মধ্যে একজন অমনি ছুটে গেল বুড়োর কাছে।
তার হাতে রয়েছে সিন্ধু ঘটকের চামড়ার চাবুক, তাই দিয়ে বুড়োর পিঠে বসিয়ে দিল কয়েক ঘা। চামড়া কেটে অমনি চুয়ে পড়ল রক্ত। বুড়ো ভয় পাওয়ার লোক নয়, তার হাতে আছে কোদাল, তাই মাথার উপর ঘুরিয়ে প্রচণ্ড এক ঘা, তাই দিয়ে বসিয়ে দিল পাহারাওয়ালার মাথায়। মাথাটা আমাদের চোখের সামনেই গেল গুঁড়ো হয়ে। পাহারাওয়ালা একজন নয়, কয়েক গন্ডা। তারা যে যেখানে ছিল এলো দৌড়ে। সবাই মিলে পিটোতে লাগলো বুড়োকে। বুড়ো মাটিতে পড়ে গেল। তারপর এলো এক সৈনিক, সে দেখল অবস্থাটা। তারপর খাপ থেকে টেনে বার করল তলোয়ার। আর তখনই ভিড়ের ভেতর থেকে ছুটে বেরোলো এক তরুণী। বসন তার অতি গরিবানা ধরনের, কিন্তু তার ভেতর থেকে যে সৌন্দর্য ফুটে বেরোচ্ছে তুলনা তার কোথাও দেখিনি আমি। এর পরেও বহুবার আমি দেখেছি মেরাপিকে। যে মেরাপি ইসরায়েলিদের সমাজে পরিচিত ছিল ইসরায়েল চন্দ্রমা নামে। বহু ক্ষেত্রে বহু রূপে দেখেছি তাকে। রানী সেজে আসতে দেখেছি তাকে হীরা মণি মানিক্যে অলঙ্কৃত হয়ে। দেবী সেজে আসতে দেখেছি চারিধারে পুণ্যজ্যোতি বিকিরণ করে। কিন্তু সেদিন সেই দাস জীবনের হীন পরিবেশে তাকে যতখানি অনবদ্য সৌন্দর্যের অধিকারিণী আমি দেখেছিলাম, ততখানি আর কোনো দিন কোনো ক্ষেত্রে দেখিনি। ডাগর ডাগর দুটি নলিন নেত্র, নীলও নয় কালোও নয় তা। পূর্ণিমার জ্যোৎস্না এসে পড়েছে অশ্রু ভরা সেই চোখ দুটির উপর। তামা রঙের বিপুল কেশ কোমল তুষার শুভ্র কণ্ঠে বক্ষে এসে লুটুপুটি খাচ্ছে এলোমেলো গোছায় গোছায়। কমল কোমল দুখানি করপল্লব ব্যাকুল হয়ে কাকুতি করছে। মেরো না গো, মেরো না বাবাকে। কোথায় কোন দোকানে বুঝি আগুন জ্বলছে একটা। তারই রক্তালোকের আভায় দীর্ঘ তনু বল্লীটি প্রতীয়মান হচ্ছে যেন অপার্থিব জ্যোতির্মালায় মণ্ডিত বলে। মেরাপি আর্তনাদ করছে। মাটিতে পড়ে আছে বৃদ্ধ, তাকে আগলে দাঁড়িয়ে সকাতরে দয়া ভিক্ষা করছে খড়ক পানি সৈনিকের কাছে। না, দয়া নেই ওই পাষাণ সৈনিকের প্রাণে। কে তাকে রক্ষা করবে তাহলে? এদিকে ওদিকে ব্যাকুলভাবে চাইতে চাইতে হঠাৎ তার চোখে পড়ল যুবরাজ শেঠের উপরে। অমনি সে চেঁচিয়ে উঠল, আপনি আপনি আপনাকে দেখে আমার মনে হচ্ছে মহাপ্রাণ আপনি। বিনা দোষে আমার বাবা খুন হতে যাচ্ছে, এও কি আপনি নীরবে দাঁড়িয়ে দেখবেন? সৈনিকটা চেঁচাচ্ছে, ওকে টেনে নিয়ে যাও, নইলে এক কোপে বাপ বেটি দুটোকেই খতম করে দেব আমি। মেরাপি ততক্ষণে উপর হয়ে শুয়ে পড়েছে বাপের দেহের উপরে। পাহারাওয়ালারা তাকে টেনে নিয়ে সরিয়ে দিল সৈনিকের আদেশে। এদিকে যুবরাজ হুঙ্কার করে উঠেছেন, থাম কসাই। সৈনিকটাও পাল্টা হুঙ্কার ছাড়ল, কুত্তা, এত গোস্তাকি তোর যে তুই ফারাওর কাপ্তেনকে তার কর্তব্য শেখাতে আসিস? এই বলে যুবরাজের গালে বাঁ হাত দিয়ে এক চড় কষিয়ে দিল দুর্বৃত্ত। দিয়েই সে আর কাল বিলম্ব করল না। হাতের তরোয়াল আমূল বসিয়ে দিল ভুল লুণ্ঠিত বৃদ্ধের বুকে। একবারটি কেঁপে উঠল বুড়োর দেহটা, তারপর নিশ্চল হয়ে গেল একেবারে। এক মুহূর্তের মধ্যে সব শেষ, সব নিস্তব্ধ এক মুহূর্তের জন্য। তারপরই সেই নিস্তব্ধতাকে দীর্ণ বিদীর্ণ করে আর্ত হাহাকার করল এক পিতৃহারা অনাথিনীর কণ্ঠ থেকে। যুবরাজ শেঠী ওদিকে, সেই এক মুহূর্ত তারও কণ্ঠ ছিল রুদ্ধ হয়ে, অবশ্যই অদম্য ক্রোধে। যখন বাক্য স্ফুরিত হলো আবার, একটি মাত্র শব্দ তিনি উচ্চারণ করলেন, রক্ষী। সেই চারজন নিয়বীয় সৈনিক যুবরাজের এই আদেশে যারা বরাবর একটু দূরে দূরেই সরে এসেছে, তারা এই আহ্বান শুনে চোখের পলকে ভিড় ঠেলে ছুটে এলো। কিন্তু তারা এসে পৌঁছবার আগেই আমি, এই নকলবেশ অ্যানা, ঝাঁপিয়ে পড়েছি সেই নরহন্তা সৈনিকের উপরে। টিপে ধরেছি তার গলা। সে তার রক্তমাখা তলোয়ার দিয়ে আঘাত করতে গেল আমাকে, কিন্তু আমার গায়ে রয়েছে ঢিলা আংরাখা। তলোয়ারের কোপ্তাতে বসবে কেন, বিশেষ করে অত নিকটের আঘাত? তবে বায়ের উরুর খানিকটা ছেড়ে গেল বটে। তা যাক, সেদিনে দেহে শক্তি ছিল আমার। ধস্তাধস্তি করে সৈনিকটাকে ফেলে দিলাম মাটিতে। অবশ্য আমাকেও পড়ে যেতে হলো তার সঙ্গে। এরপর শুরু হলো ভীষণ গণ্ডগোল। হিব্রু কৃতদাসেরা দড়ি ছিঁড়ে ঝাঁপিয়ে পড়ল সৈনিকদের উপরে, যেমন করে শিকারী কুকুর ঝাঁপিয়ে পড়ে শেয়ালের উপরে। স্রেফ ঘুষি আর কিল মেরে মেরেই কাহিল করে ফেলল সৈনিকগুলোকে। সৈনিকেরা তখন তলোয়ার চালাচ্ছে আত্মরক্ষার জন্য,
পাহারাওয়ালারা হাঁকাচ্ছে চাবুক, নারীরা চিৎকার করছে ভয় পেয়ে, পুরুষেরা করছে ভয় দেখাবার জন্য। এদিকে সৈনিকটা গড়াতে গড়াতেও কায়দা করে নিয়েছে তলোয়ার হাঁকাবার, তুলেছে সেটা আমার মাথা লক্ষ্য করে। সব শেষ হলো ভাবছি আমি। শেষই হতো, কিন্তু যুবরাজ নিজেই সৈনিকটাকে টেনে সরিয়ে নিলেন আমার দেহের উপর থেকে। নিউবীয় রক্ষীরা এসে ধরে ফেলল তাকে। ততক্ষণে যুবরাজ আত্মপ্রকাশ করেছেন উচ্চস্বরে, সবাই নিরস্ত হও, আমি আদেশ করছি নিরস্ত হতে। যুবরাজ শেঠি মেনাপটা, ফারাওর পুত্র, ট্যানিসের প্রদেশপাল। এই বলেই তিনি মুখের উপর থেকে মুখাবরণটা টেনে খুলে ফেললেন। উজ্জ্বল জ্যোৎস্নায় উদ্ভাসিত হয়ে উঠল তার মুখ। সব নিস্তব্ধ আবার, সবাই তাকিয়ে আছে সেই মহিমান্বিত মুখাবয়বের দিকে। সে চিনতে পারছে, সেই তৎক্ষণাৎ নতজানু হয়ে বসে পড়ছে মাটিতে। কেউ কেউ বা ভয়ে সম্ভ্রমে অভিভূত হয়ে বলে উঠছে অনুচ্চ স্বরে, সম্রাট নন্দন মিশর যুবরাজের মুখে আঘাত করেছে একটা তুচ্ছ সৈনিক, রক্ত দিতে হবে ওকে এর জন্য। ও লোকটার নাম কি জিজ্ঞাসা করলেন যুবরাজ। খোয়াকা, উত্তর দিল কেউ একজন। নিয়বীয় রক্ষীরা তাকে ধরেই রেখেছে। যুবরাজ আদেশ দিলেন, আমন মন্দিরের সিঁড়ির নিচে নিয়ে চলো ওকে। আমার দিকে তাকিয়ে বললেন, হেঁটে যেতে পারবে তো? না যদি পারো আমার কাঁধে ভর দিয়ে চলো। যুবরাজের কাঁধে ভর দিয়ে আমি, নকল নবিশ অ্যানা, ধীরে ধীরে এগিয়ে গেলাম প্রায় 100 পা। ক্ষত বিক্ষত দেহ আমার, নিঃশ্বাস নিতেও কষ্ট বোধ করছি তখন। সিঁড়ির মাথায় প্রশস্ত চাতাল, সেইখানে উঠে আমরা থেমে গেলাম। আমাদের পিছনে রক্ষী বেষ্টিত হত্যাকারী, তারও পিছনে সেই বিশাল জনতা, যাদের চোখের সম্মুখে অনুষ্ঠিত হয়েছিল সেই জঘন্য হত্যাকাণ্ড। সিঁড়ির সবগুলো ধাপ পরিপূর্ণ করে সেই জনতা উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে যুবরাজের পানে। যুবরাজ বসেছেন এক গ্রানাইট পাথরের বেদিতে। অত্যন্ত ধীর, শান্ত, সংযত তার কণ্ঠস্বর। তিনি বলছেন, মহান রামেসিসের প্রতিষ্ঠিত এই ট্যানিস নগরের প্রশাসক আমি। এই নগর সীমার মধ্যে সর্বসাধারণের জীবন মৃত্যুর মালিক আমি ছাড়া আর কেউ নয়। যে কোনো স্থানে যে কোনো সময়ে বিচারালয় স্থাপনের অধিকার আমার আছে। সেই অধিকার বলে এইখানে এই মুহূর্তে আমি বিচারে বসেছি। আদালতের কাজ আরম্ভ হোক। আদালতের কাজ আরম্ভ হলো, সমস্বরে চেঁচিয়ে উঠল জনতা। ঘটনাটা এই, বলছেন যুবরাজ, খোয়াকা নামক ওই লোকটা, পরিচ্ছদ দেখে ওকে ফারাওয়ের সৈন্যবাহিনীর জনৈক কাপ্তেন বলেই ধারণা হয়। ওর বিরুদ্ধে অভিযোগ আসছে নরহত্যার। এক বৃদ্ধ হিব্রুকে ও হত্যা করেছে। তাছাড়া লেখক অ্যানাকে হত্যা করার চেষ্টাও করেছে ও। কে সাক্ষী আছো? এগিয়ে এসো। নিহত ব্যক্তির সব এখানে স্থাপন করো আমার সম্মুখে। আর সেই যে স্ত্রীলোকটি যে ওই বৃদ্ধকে রক্ষা করার ব্যর্থ চেষ্টা করেছিল, তাকেও নিয়ে এসো সাক্ষ্য দেবার জন্য। সব আদেশই পালিত হলো যুবরাজের। মৃতদেহ এনে চাতালে রেখে দেয়া হলো। রুদ্যমানা তরুণীকে এনে হাজির করা হলো যুবরাজের সম্মুখে। শেঠি বললেন, সৃষ্টিকর্তা কাফেরার এবং সত্য ও ন্যায়ের অধিষ্ঠাত্রী দেবী মার্টেন নামে শপথ নিয়ে বলো যে সত্য ভিন্ন অসত্য বলবে না এই বিচারালয়ে। তরুণী মুখ তুলে চাইল, তারপর নিম্ন স্বরে কিন্তু স্পষ্ট ভাষায় নিবেদন করল, মিশর যুবরাজ, আমি এই ইসরায়েলের দুহিতা, ওসব দেবদেবীর নাম নিয়ে শপথ আমি করতে পারি না। যুবরাজ বিস্মিতভাবেই ক্ষণকাল তাকিয়ে রইলেন তার দিকে। ইসরায়েলের দুহিতা, কোন দেবতার নামে তাহলে তুমি পারো শপথ নিতে? যাহবের নামে যুবরাজ। যাহবেকেই আমরা এক এবং অদ্বিতীয় ভগবান বলে মানি। বিশ্বজগতের স্রষ্টা তিনি। একটু হেসে যুবরাজ বললেন, তারই অন্য নাম ওই কাফেরা। যাক সে কথা, তুমি তাহলে তোমার ভগবান যাহবের নামেই শপথ নিতে পারো। তখন তরুণী 2 বাহু মাথার উপরে তুলে শপথ গ্রহণ করল। ইসরায়েলি জনগণের লেভি উপজাতির বৃদ্ধ নাথানের মেয়ে আমি, মেরাপি, ইসরায়েলের ভগবান যাহবের নামে এই শপথ নিচ্ছি যে আমি সত্য কথাই বলবো এবং পরিপূর্ণ সত্যই বলবো। তাহলে মেরাপি, তুমি আমাদের বলো যে
এই নিহত ব্যক্তির মৃত্যু সম্বন্ধে কি তুমি জানো? আমি যা জানি তার খানিকটা তো আপনিও জানেন যুবরাজ। উনি ছিলেন আমার পিতা, ইসরায়েলের অন্যতম পঞ্চায়েত সদস্য। এবার যখন ফসল পাকবার সময় এলো, ওই কাপ্তেন খুয়াকা এলো গোশেনে। তার উদ্দেশ্য ফারাওয়ের বেগার দেবার জন্য লোক বাছাই করবে। এসেই সে আমাকে দেখল আর সঙ্গে সঙ্গে প্রস্তাব করল যে আমাকে সে বিয়ে করবে। বাবা তাতে রাজি হতে পারলেন না, কারণ শৈশব থেকেই আমি আমাদেরই জাতির একজনের সঙ্গে বাগদত্তা হয়ে আছি। তাছাড়া মিশরিতে ইসরায়েলিতে বিয়ে আমাদের ধর্মমতে অচলও বটে। খুয়াকা কিন্তু এই বাধার কথা শুনে ক্ষেপে গেল এবং বাবাকে পাকড়াও করল ফারাওয়ের বেগারের জন্য। যুবরাজ রুষ্ট স্বরে মন্তব্য করলেন, ফারাওয়ের বেগারের জন্য বুড়ো মানুষকেও যে ধরা যায় তা আমার জানা ছিল না। ওর তো একটা বয়সীমা বেঁধে দেয়া আছে। আছে শুনেছিলাম, বলল মেরাপি, কিন্তু খুয়াকা তা কই মানল। আসলে সে রেগে গিয়েছিল বাবার উপরে, তার সঙ্গে আমার বিয়েতে আপত্তি করার দরুন। তাই সে নিয়ে গেল তাকে, যদিও তিনি ইসরায়েলের একজন পদস্থ লোক। বেগার যাদের খাটতে হয় তাদের পর্যায়ের মোটেই নন তিনি। বলে যাও তারপর, আদেশ করলেন যুবরাজ। একদল যুবক আর সেই দলে একমাত্র বৃদ্ধ নাথানকে নিয়ে খুয়াকা চলে গেল গোশেন থেকে। কয়েকদিন বাদেই আমি স্বপ্ন দেখলাম যে বাবা খুব অসুখে পড়েছেন। মনটা এত অস্থির হয়ে উঠল যে আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। রওনা হয়ে পড়লাম ট্যানিসের পথে। আজই সকালে তার সঙ্গে দেখা হলো আমার। আর আজই রাত্রে যুবরাজ যুবরাজ তার পরের কথা তো জানেনই আপনি। আর কিছু বলার নেই তোমার? জিজ্ঞাসা করলেন শেঠি। বলা শুধু এইটুকুই আছে যুবরাজ। সকালে যখন আজ বাবাকে দেখতে গেলাম তখন তিনি ক্লান্ত, অবসন্ন। ইসরায়েলের তিনি একজন মানি লোক। খালে নেমে কাদামাটি কেটে তোলার মতো কাজ তিনি যৌবনে কখনোই করেননি। আজ তো তিনি বৃদ্ধ, প্রায় অথর্ব। হ্যাঁ, খুবই অবসন্ন হয়ে পড়েছিলেন তিনি। সেই সময়ে আমি গিয়ে কিছু খাবার দিলাম তাকে। তিনি খেতে শুরু করেছেন, এমন সময় খুয়াকা গিয়ে হাজির সেখানে। আমার সম্মুখেই সে বাবাকে জিজ্ঞাসা করল, মেরাপের সঙ্গে আমার বিয়ে তুমি দেবে কি না? বাবা বললেন, দেবার উপায় নেই, আমাদের দেশাচার তা হতে দেবে না। তাতে খুয়াকা তাকে শাসিয়ে গেল। বেশ, এই যদি তোমার শেষ কথা হয়, আজ রাত তোমার কাটবে না, দেখে নিও। মেরাপির সাক্ষ্য শেষ হলো। এইবার যুবরাজ খুয়াকাকে সম্বোধন করে বললেন, তোমার কি বলবার আছে, বলো এবার। ক্যাপ্টেনটা নতজানু হয়ে বসে পড়ল যুবরাজের সম্মুখে। বলবার কথা শুধু এইটুকু যুবরাজ, আপনাকে যে আমি আঘাত করেছিলাম তা একমাত্র অজ্ঞতাবশতই। ছদ্মবেশ ধারণ করে স্বয়ং আমাদের ভাবি ফারাও আমাদের কার্যকলাপের উপরে দৃষ্টি রাখছেন। এ তো আমার স্বপ্নেরও অতীত ছিল। লম্বা আংরাখা আপনার গায়ে, মাথার টুপিতে মুখখানাও ঢাকা। কি করে চিনব? রাজপুত্রের অঙ্গে আঘাত করলে তার দরুন অবশ্যই আমার প্রাণদণ্ড হতে পারে, কিন্তু অজ্ঞাতবশত যে অপরাধ করে বসেছি তার দরুন ক্ষমাও কি আমি প্রত্যাশা করতে পারি না? ও অপরাধে যদি আমি ক্ষমা লাভ করি, তাহলে অন্য যে অভিযোগ আমার বিরুদ্ধে এসেছে তার দরুন কোনো দণ্ড আমার হওয়া উচিত নয়। ইসরায়েলিদের তো অহরহই বধ করছে মিশরীরা, তার আবার দণ্ড কি? ওরা তো দাস মাত্র, ওদের জীবনের আবার দাম কি? ইসরায়েলি নাথানের প্রাণের দাম কিছুমাত্র কম নয় তোমার প্রাণের দামের চেয়ে। প্রাণ জারি হোক, সে প্রাণ কেউ কেড়ে নিতে পারে না, বিচারকের মুখ থেকে প্রাণদণ্ডের আজ্ঞা না বেরুলে। আমি আইন জানি না যুবরাজ। ইসরায়েলিরা অহরহই মারা পড়ছে আমাদের হাতে। এর প্রাণ নিয়ে যে কোনো ঝামেলা হতে পারে তা আমি ভাবিনি। আইন জানো না? দুঃখের বিষয়, তোমার আর অবকাশও হবে না জানবার। কিন্তু তোমার পরিণাম দেখে সারা মিশর আজ থেকে জানতে পারবে যে বিচারক ভিন্ন অন্য কারো অধিকার নেই কারো প্রাণ নেবার। না, তুচ্ছতম এক ইসরায়েলের প্রাণও না। যুবরাজ আদেশ দিলেন, রক্ষীগণ, ও শিরচ্ছেদ করো। প্রথম পর্বের সমাপ্তি এখানেই।